এখন নির্বাচন কমিশন তো সংস্কার করার কথা ছিল। এই আইন তো এই ফ্যাসিস্ট আমলের একটা আইন, সেই আইন অনুযায়ী এই আবার নতুন করে কমিশনার নিয়োগ দেওয়া হয়। নির্বাচন যদি কারচুপি হয় বা অবৈধ হয়, তো নির্বাচন কমিশনারদেরও আওতায় মানে জিজ্ঞাসাবাদের আওতায় বা প্রশ্ন করার সুযোগ থাকতে হবে। কিন্তু তারা এটাতে দ্বিমত করছে। এতদিন ধরে যে নির্বাচনে কারচুপি বা নির্বাচনের মধ্যে মানে টাকা পয়সার যে খেলা দেখানো, আমাদের পাওয়ার প্র্যাকটিস করা, যে এই বিষয়গুলো আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো পাল্টানোর জন্য যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে, তারা প্রায় ম্যাক্সিমাম প্রস্তাবগুলিতেই তারা দ্বিমত করছে, তারা এগুলো চাচ্ছে না। সুষ্ঠু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার, যে নির্বাচনী পরিবেশ তৈরি করার যেই রাজনৈতিক পরিবেশ আমরা চাচ্ছি, এই প্রত্যেকটা জায়গায় সিদ্ধিমত করতেছে। শওকত আলী, আপনার কাছে আসি শুরুতে। আপনাদের যে মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান না, এটা এক্সিস্ট করে না, এটি বিএনপির কার্যালয় হিসেবে আসলে ব্যবহৃত হচ্ছে অথবা উপস্থিত হয়েছে, এবং তারা বিএনপির একটি মুখপাত্র হিসেবে আবির্ভাব হয়েছে। এমন কেন মনে হচ্ছে আপনাদের, শওকত আলী? ধন্যবাদ সবার আগে আপনাদের এবং আমার সহ আলোচক যারা আছেন, যিনি আছেন। আসসালামু আলাইকুম, যারা শুনছেন সবাইকে। আচ্ছা, প্রথমত নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য, এটা আমরা কেন মনে করছি যে ইসি নিরপেক্ষ নয়, আমি যদি মানে মোটা দাগে কথাটাকে এইভাবে ফ্রেমিং করি, যে ইসি এখন নিরপেক্ষ আচরণ করছে না। এবং সেটা আমরা শুধুমাত্র এই ঘটনাতে না, আমরা অনেকগুলো ঘটনাতেই বলেছি। আপনারা দেখেছেন যে প্রথমত ইসি গঠিত হয়েছিল কিভাবে আপনারা জানেন। 2022 সালের যেই নির্বাচন কমিশন গঠন যে আইন, সেই আইনে এটা ইসিটা গঠিত হয়। এখন নির্বাচন কমিশন তো সংস্কার করার কথা ছিল। এই আইন তো এই ফ্যাসিস্ট আমলের একটা আইন, সেই আইন অনুযায়ী এই আবার নতুন করে কমিশনার নিয়োগ দেওয়া হয়। আমরা তো সেটা চাইনি। আমরা ভাবছিলাম, বলেছিলাম 5ই আগস্টের পরে এই ফ্যাসিস্ট নিয়মগুলোকে বদলাতে হবে, প্রথম কথা। শওকত আলী, যেই সরকার দায়িত্ব গ্রহণ করেছে তারা একই নিয়মের অধীনে, সেই একই সংবিধানের অধীনে শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। জি বলুন। যে না, আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম, সংস্কার কমিশন তো গঠিত হয়েছিল। আপনারা সেই সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবগুলো আসার আগেই তড়িঘড়ি করে নতুন ইসি নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, এরপরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই ইসি বর্তমান যে নির্বাচন কমিশন, সেটা এই সংস্কার প্রস্তাব যতগুলো দেওয়া হয়েছে, তারা ম্যাক্সিমাম সংস্কার প্রস্তাব, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি। এখানে একটা প্রস্তাব ছিল যে নির্বাচন যদি কারচুপি হয় বা অবৈধ হয়, তো নির্বাচন কমিশনারদেরও আওতায় মানে জিজ্ঞাসাবাদের আওতায় বা প্রশ্ন করার সুযোগ থাকতে হবে। কিন্তু তারা এটাতে দ্বিমত করছে। এবং আমরা এই এতদিন ধরে যে নির্বাচনে কারচুপি বা নির্বাচনের মধ্যে মানে টাকা পয়সার যে খেলা দেখানো, আমাদের পাওয়ার প্র্যাকটিস করা, যে এই বিষয়গুলো আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, সেগুলো পাল্টানোর জন্য যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে, তারা প্রায় ম্যাক্সিমাম প্রস্তাবগুলিতেই তারা দ্বিমত করছে, তারা এগুলো চাচ্ছে না। তা এখন আমরা এই এমত অবস্থা দেখতে পাচ্ছি যে একটা সুষ্ঠু একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার, যে নির্বাচনী পরিবেশ তৈরি করার যেই রাজনৈতিক পরিবেশ আমরা চাচ্ছি, এই প্রত্যেকটা জায়গায় ইসি দ্বিমত করতেছে। সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে যে এই দ্বিমত গুলো তারা যে করছে, তারা এমনি এমনি করছে না, তারা একটা বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার এক ধরনের প্রবণতা আছে। এবং আমরা সেটা দেখেছি ইশাক হোসেন, ওনার যে আপনারা দেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ঘটনাগুলো ঘটছে, সেখানেও যে রায়টা হয়েছিল, আমি রায় অনেকগুলো অসঙ্গতি দেখাতে পারবো আপনাদেরকে, যদি আমি সময় থাকে আমি কথা বলতে পারবো। বলুন বলুন, সমস্যা নেই, বলুন। আচ্ছা, যে আপনি দেখেন যে 2020 সালে যখন ইলেকশনটা হয়, তো সেই ইলেকশনের পরপরই যত সময় ইশাক ভাই উনি আবেদন করেছিলেন, মামলা করেছিলেন, কিন্তু 4 বছর, প্রায় 3.5 বছর পরে, 5ই আগস্টের পরে তিনি সেই মামলায় তার আর্জি সংশোধন করেন। ট্রাইব্যুনালে কিন্তু 30 দিন পরে আর্জি সংশোধন করার নিয়ম নেই, এক। নাম্বার 2, যিনি আর্জি সংশোধনের আবেদনটা করেছিলেন, তিনি ইশাক হোসেন কর্তৃক পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ যে 1500 টাকার স্টাম্পে যে নোটারি করতে হয়, সেই বিধি না মেনেই তিনি তার হয়ে সেখানে আবার ইলেকশন দুইটা দরখাস্ত করেছিলেন। একটাতে ছিল আর্য সংশোধন, আরেকটাতে ছিল যে ইলেকশন কমিশনকে এখানে বিবাদিতে যুক্ত করা। এবং এরপরে তড়িঘড়ি করে যখন রায়টা হয়ে গেল, সেই রায়ের মধ্যে অসংখ্য অসঙ্গতি থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে দেখলাম আমরা নির্বাচন কমিশন সেই গ্যাজেট প্রকাশ করে দিল। এই রায়কে কোনো চ্যালেঞ্জ করলো না বা আদালতে, উচ্চ আদালতে যাওয়ার জন্য কোনো চেষ্টাই করলো না, বরং তারা দ্রুত তারা নির্দেশনা পাঠিয়ে দিল। এই সমস্ত কিছু দেখে আমাদের মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হয়েছিল। জি, মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছিল ব্যবস্থা গ্রহণের জন্য। মন্ত্রণালয় থেকে ফিরতে তাদেরকে আমরা দেখলাম যে একটা চিঠি পাঠানো হয়েছিল, যে চিঠিতে বলা হয়েছিল তারা কেন অ্যাকশন বা কোনো তারা চ্যালেঞ্জ কেন করলেন না রায়কে বা আদালতে। এখন একটা আদালতের রায় বা একটা
আমরা বিচার বিভাগকে এখানে প্রভাবিত করে একটা রায় এখানে নিয়ে নেওয়া হয়েছে, এবং সেইখানে তারা হচ্ছে একটা নির্দিষ্ট পক্ষের পক্ষপাতিত্ব করে তারা এক ধরনের তাড়াহুড়া আমরা এক ধরনের দেখতে পাচ্ছি। এবং এই পুরো ঘটনাতে আমাদের কাছে মনে হচ্ছে যে ইসি নিরপেক্ষ আচরণ করছে না, এবং যেই ইসির যেই সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমরা চাচ্ছি যে এই নির্বাচন কমিশন বর্তমানে যেটা আছে সেটাকে ভেঙে দিয়ে নতুন সংস্কার কমিশন প্রস্তাব অনুযায়ী নতুন ইসি গঠন করতে হবে, এবং সেই ইসি সেটা একটা অর্থাৎ কার্যকরী শওকত আলী, নির্বাচন। জি, অর্থাৎ আপনারা যেগুলো মনে করছেন যে যৌক্তিক দাবি অথবা যেগুলো হওয়া উচিত সেগুলো যদি ইসি মেনে নেয় তাহলে সে নিরপেক্ষ হবে, কিন্তু ইসির যদি নিজস্ব বক্তব্য থাকে, তারা যদি মতামত দেন যে এই বিষয়গুলো আমরা চাই না, তাহলে ইসি নিরপেক্ষ হবে না। বিষয়টা কি এরকম? না না, বিষয়টা তো নিজস্ব মতামতের বিষয় না, বিষয়টা হচ্ছে যেটা আইনগতভাবে যেটা সিদ্ধ সেটা। এখন আমরা বাংলাদেশের আমরা একটা পট পরিবর্তনের মধ্যে দিয়ে আসছি। আমরা দীর্ঘদিন ইসি কে দেখেছি বিভিন্ন রকমের যে ইলেকশন গুলো পরিচালিত হয়েছে, স্থানীয় নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, এই নির্বাচনগুলো নিয়ে আমাদের অসংখ্য প্রশ্ন আছে। তো সেই প্রশ্নের তো উত্তর আমরা সেখান থেকে পাই নাই। বা একইভাবে কি চলবে, একই নিয়মে কি চলবে? তাহলে একই নিয়মে যদি চলে তাহলে আমরা আমাদের পরিবর্তনটা আমরা কিভাবে এই প্রত্যাশা করতে পারি, বা অতীতের ঘটনার পুনরাবৃত্তি হবে না সেই নিশ্চয়তা আমরা কিভাবে পেতে পারি? না, আপনি যে বিষয়টি তুলেছেন, ইসি তো এই ব্যাপারে বলছে যে আপনি যেটা বলছেন যে নির্বাচন করে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা যায় অথবা তাদের প্রশ্ন করা যায়। এখন সেই ক্ষেত্রে যেই প্রার্থীরা, ইসি বলছে যে যেই প্রার্থীরা হারবেন তাদের মধ্যে থেকে কেউ না কেউ বলতেই পারেন যে নির্বাচন কমিশনার যারা ছিলেন অথবা নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তারা আমাদের সাথে আসলে সঠিক ব্যবহার করেননি অথবা তারা নির্বাচনে পক্ষ নিয়েছেন, যেটি এখন বলছেন। তো এটা তো যে কেউ করতে পারে, সেই জায়গাটা তাহলে কিভাবে, সেই গ্যাপটা কিভাবে পূরণ করা যেতে পারে? এটা যে কেউ করতে পারে, কিন্তু এই যে করতে পারবোই না, এই করতে পারার তো আমার মনে হয় যে যৌক্তিক, যে আমি যে কেউ যে হারে সেই চ্যালেঞ্জটা করতে পারে, এবং সেই চ্যালেঞ্জ যদি সেটাকে যদি আইনিগতভাবে সমাধান করা যায়, তথ্য প্রমাণের ভিত্তিতে এবং এভিডেন্সের ভিত্তিতে যদি এটাকে করা যায়, মানে মীমাংসা করা যায়, সেই দিকে তারা হাঁটবেন। কিন্তু চ্যালেঞ্জ করা যাবে না, আমি এইটার সাথে আমরা একমত না। আমরা মনে করি চ্যালেঞ্জ করা যাবে, এবং তারা যদি তাদের সঠিক প্রমাণ করতে পারে সেটাও আমাদের আইনগতভাবে সেটার পক্ষে সমাধান হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।